সবাইকে গল্পকথা বাই মিকিতে স্বাগতম। আজ ঊনবিংশ এবং শেষ পর্ব। যে অকপটে নির্মম সত্য বলে দেয় সে সকলের ঘৃণার পাত্র হয় প্লেটো। সূর্য উঠি উঠি করছে, বাইরে একটু একটু দিনের আলো ফুটেছে, কিন্তু কারাগারের ছোট্ট ঘরে ঘুটঘুটে অন্ধকার। সক্রেটিস ভোরের ঘুম ঘুমাচ্ছেন। আজ তার কারাবাসের 1 মাস পূর্ণ হলো। সারা জীবন তিনি খুব ভোরে ঘুম থেকে উঠেছেন, কিন্তু গত 1 মাস সেই অভ্যাস বদলে গেছে। এখানে ভোরের আলো আসে না, তাই ঘুমও ভাঙে না, প্রায়ই অন্য কেউ এসে ঘুম ভাঙায়। সক্রেটিস ঘুমাচ্ছেন, কিন্তু ঘুম গাঢ় নয়, তার চোখের পাতা কাঁপছে, দ্রুত কাঁপছে। সক্রেটিস স্বপ্ন দেখছেন অপূর্ব এক নারী, শুভ্র একটি ওড়না জড়ানো। নারীটি ফিসফিস করে বলছে, সক্রেটিস তুমি এসো, আমি অপেক্ষা করছি। এসো সক্রেটিস, আজ থেকে 3 দিনের দিন তুমি এই সুন্দর জায়গাটায় চলে এসো, এসো, এসো। আর কিছু শুনতে পাচ্ছেন না সক্রেটিস, তার ঘুম ভেঙে যাচ্ছে। তিনি বুঝতে চাইছেন কণ্ঠটা কার, অমন করে কে ডাকছে। তিনি জোর করে চোখ বন্ধ করে রাখছেন। মেয়েটির কণ্ঠ আবার শুনতে ইচ্ছা করছে। সে কণ্ঠে ভয় আছে, আহ্বান আছে, মনে হয় একটু প্রেমও আছে। স্বপ্নের শব্দগুলো পরিচিত, এরকম শব্দ তিনি শুনেছেন। মনে পড়ল হোমারের ইলিয়াদের কাহিনীতে এক্লিসের তার মা থেটিস বলেছিল, আজ থেকে 3 দিনের দিন তুমি চলে এসো। সেটি ছিল এক্লিসের জন্য মৃত্যুবার্তা। তার 3 দিন পরে ট্রয়ের যুবরাজ প্যারিসের তীর তার পায়ে আঘাত করে, এক্লিসের মৃত্যু হয়। তাহলে এই কণ্ঠ কি থেটিসের? তিনি কি ডাক শুনলেন? তার কি দিন ঘনিয়ে এসেছে? আজ থেকে 3 দিনের মাথায় চলে যেতে বলছে। ধরপড় করে উঠলেন সক্রেটিস। চোখ মেলে দেখলেন তার সামনে শুভ্র বসনা নারী থেটিস না, বসে আছেন এক বুড়ো লোক। বুড়োটা হলেন তার আশৈশব বন্ধু কৃত। চোখ ঘষতে ঘষতে বললেন, দেখো কারাগারে কতই শান্তি, গভীর ঘুম দিচ্ছি, সকালে উঠতেও পারি না। কখন এসেছো? কৃত বললেন, অনেকক্ষণ। বেলা অনেক হয়ে গেছে? না না, বেলা হয়নি, বাইরে মাত্র আলো ফুটতে শুরু করেছে। তাহলে তুমি কিভাবে ঢুকলে? এত সকালে তোমাকে ঢুকতে দিল? ঢুকতে মাত্র কয়েক ড্রাকমা খরচ হয়েছে। ঘুষ দিয়ে আমাকে দেখতে এসেছো কৃত? গত 1 মাস এরকমই করছো নাকি? ওসব নিয়ে তুমি ভাবছো কেন? আমাদের দরকার আমরা আসি, যেভাবে পারি সেভাবেই আসি। আড়মোড়া দিয়ে উঠে বসলেন সক্রেটিস। বললেন, এত আগে এসেছো, আমাকে জাগালে না কেন? নিন্দামগ্ন মানুষকে জাগানো ঠিক নয়, দেবতারা বেজার হন। না জাগিয়ে ভালোই করেছো। আমি একটি স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তোমার চোখের পাতা কাঁপছিল। স্বপ্নে দেখলাম এক্লিসের মা থেটিস আমাকে ডাকছেন, যেভাবে হোমারের ইলিয়াদে একিলিসকে ডাক দিয়েছিলেন ঠিক সেভাবে ডাকছেন। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? আমার মনে হয় যাওয়ার দিন চলে এসেছে, এবার আমার কারাবাস শেষ হবে। হঠাৎ সক্রেটিসের মনে হলো, আজ এত সকালে কৃত কেন এসেছে? একেবারে সূর্য ওঠার আগে, নিশ্চয়ই কারণ আছে। সেই সাথে অমন স্বপ্ন একেবারে স্পষ্ট তাকে ডাকছে। মনে হচ্ছে এখনও ডাক শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই ঘটনা আছে। তিনি বললেন, কৃত জাহাজ কি ফিরে এসেছে? এখনও না, তবে আজই ফিরবে। গতকাল সন্ধ্যায় সোনিওতে এসেছে। যেভাবে বাতাস বইছে তাতে আজ বিকেল নাগাদ সোনিও থেকে অ্যাথেন্সে চলে আসবে। বাহ, খুব ভালো খবর। অপেক্ষার দিন তাহলে ফুরাচ্ছে। তবে আমার মনে হয় আজ আসবে না, কাল আসবে। আমার আগে কেউ তোমাকে খবর দিয়েছে? হ্যাঁ, স্বপ্নে খবর পেলাম। বললেন 3 দিনের মাথায় আমার সাথে দেখা হবে। সেই হিসেবে জাহাজ আসবে কালকে। আমার মৃত্যু হবে পরশু, তার আগে হবে নয়। কৃত একটু থেমে চারদিকে তাকালেন। সক্রেটিস খাটে বসেছিল। কৃত ধূপ করে মেঝেতে তার পায়ের কাছে বসলেন। খুব নিচু গলায় সক্রেটিসের কানের কাছে মুখ নিয়ে বললেন, শোনো, আমি যা বলি মন দিয়ে শোনো। বলো, আমার কাছে যে খবর আছে তাতে জাহাজ আজই আসবে না, জাহাজ কাল আসবে। পরশুর আগে আমার মরণ নেই। ঠিক আছে, মানলাম, জাহাজ যেদিনই আসুক। আমাদের হাতে সময় নেই। কি বলছো? আমার হাতে পাক্কা 3টা দিন আছে সক্রেটিস। যা করার এই সময়েই করতে হবে। কি করতে হবে? তোমাকে মরলে চলবে না। মানে কি? মানে তুমি এখান থেকে চলে যাবে। আমাকে পালাতে বলছো? আসতে বলো, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আজ রাতেই যা করার করতে হবে। কৃত, কি বলছো তুমি? হ্যাঁ, সেজন্যই আমি এত সকালে এসেছি। আর একটু পরেই তোমার কাছে লোক আসতে থাকবে। তোমার কারাগার হয়ে যাবে দর্শনের স্কুল। তখন আর এসব কথা বলা যাবে না। তুমি তৈরি হও। কৃত, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি সব বুঝতে পারছি। আমরা আলাপ করেই এ ব্যবস্থা করেছি। প্লেটো আর ফিদোর সাথে কথা বলেই করেছি। শুধু ওরা নয়, সবাই চায় তোমাকে বাঁচাতে। অ্যাথেন্সের বাইরে থেকেও লোক এসেছে তোমাকে বাঁচাতে। কে কে এসেছে? থিবস থেকে এসেছে সিনিয়াস আর সিবিস, তারা টাকা নিয়ে এসেছে। আরও অনেক খবর দিয়েছে, যা লাগে তারা দেবে। টাকা কোনো সমস্যা নয়। সমস্যা তাহলে কি? কোনো সমস্যা নাই, সব পাকা হয়ে গেছে। এখন আমি যেভাবে বলি তুমি শুধু আজ রাতে সেরকম করবে। কত টাকায় রফা করেছো?
সেটি দিয়ে তুমি কি করবে? টাকার অঙ্ক বেশি নয়, বলোই না। সক্রেটিস জীবনে দাম কত শুনতে ইচ্ছা করছে। তেরামি বাদ দাও, সারা জীবন তেরামি করেছো, এটি তোমার জীবনের দাম না, এটি কারারক্ষীর সততার দাম। আমি একাই সব দিয়ে দিতে চেয়েছি, কিন্তু প্লেটো আর ফিদো রাজি নয়, তারাও টাকা দেবে। তোমাকে রক্ষার কর্তৃত্ব আমাকে একলা দিতে তারা রাজি নয়। বুঝলাম, তোমার বিরাট কাজ করে। এবার আমি যা বলি শোনো। শোনাশুনি শেষ, সব চূড়ান্ত হয়ে গেছে। তুমি আজ রাতে থেসালি চলে যাবে, সেখানে আমরা বাড়ি কেনা আছে। ভাবি আর ছেলেমেয়েরা তোমার আগেই সেখানে পৌঁছে যাবে। জেনথিপিও রাজি হয়ে গেছে। এত বুদ্ধি সে কোথায় পেল? সারা জীবন তো সে ছিল বোকাস্য বোকা। স্বামীর জীবন বাঁচাতে যদি বোকাস্য বোকা হতে হয়, তাহলে জেনথিপির মতো বোকা মহিলাই ভালো। শোনো, কাজের কথায় আসি। আজ রাতের পরিকল্পনা শোনো। উঠে দাঁড়ালেন সক্রেটিস, বললেন, একটু হাত মুখ ধুয়ে আসি। কৃত বুঝলেন সক্রেটিস তার পরিকল্পনা শুনবেন না। তিনি কথা ঘোরাতে উঠে গেলেন। কৃতর খুব অসহায় লাগলো। তিনি কারাগারের দেয়ালে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর মুখ মুছতে মুছতে খাটে এসে বসলেন সক্রেটিস। কৃতর হাত ধরে বললেন, তোমার মতো বন্ধু আছে বলেই জীবন এত মূল্যবান। কিন্তু বলো তো, আমি পালিয়ে কোথায় যাব? থেসালি। সেখানে আমার পরিচয় কি হবে? তোমাকে সারা পৃথিবীর মানুষ একজন জ্ঞানী মানুষ হিসাবে জানে। কিন্তু থেসালিতে পালিয়ে গেলে সেখানে আমি হব একজন জেল পালানো আসামি, একজন ফেরারি। একদিন সবাই সত্য জানবে, সবাই অ্যাথেন্সের মানুষের মতো বেকুব নয়। তুমি আমাকে পলাতকের মতো বেঁচে থাকতে বলছো? সারা জীবন বলে এসেছি, শুধু বেঁচে থাকা কোনো কাজের কথা নয়, সুন্দরভাবে বেঁচে থাকাটাই আসল কথা। তোমার ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভাবো। তুমি থাকলে ওরা মানুষ হবে, পিতার স্নেহ পাবে। সক্রেটিসের মুখ থমথমে হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল তিনটি মুখ। তিনজনের মধ্যে ছোট দুই সন্তান এখনো খুবই ছোট। ছোটটি তো দুধের বাচ্চা। তার চোখ পানিতে ভরে উঠেছে। চেষ্টা করেও পানি থামাতে পারছেন না। কান্না লুকাতে হাঁটতে শুরু করলেন সক্রেটিস। হঠাৎ কৃতর কাঁধে হাত রেখে বললেন, ভাই, ছেলেগুলোকে দেখে রেখো। মানে আমি কোনো দিনই পালাতে পারবো না। কেন? জীবন অনেক সাধের জিনিস, পরিবারও অনেক দামি, কিন্তু সত্য ও ন্যায়ের চেয়ে বেশি নয়। আমি সারা জীবন সত্য ও ন্যায়ের কথা বলেছি। তোমাদেরকে সবসময় ন্যায় পথে থাকতে বলেছি, তাই না? তাহলে আজ বিপদে পড়ে সেই পথ থেকে সরে দাঁড়ানো উচিত নয়, সেটি অন্যায় হবে। আমি কোনো অবস্থায় অন্যায় করব না। না, তুমি অন্যায় করবে না। শুধু তোমার উপর যে অন্যায় হয়েছে সেটির প্রতিকার করবে। এই নগর তোমার সাথে অন্যায় করেছে, সেই অন্যায়কে থামাতে তুমি পালিয়ে যাবে না কৃত। কেউ অন্যায় করলেও বিনিময়ে তার প্রতি অন্যায় করা যায় না। অন্যায়ের বদলে অন্যায় কোনো সমাধান নয়। খারাপের বদলে খারাপ কাজ করা যায় না। কৃত উত্তর করতে চান না। যুক্তিতে সক্রেটিস সারা জীবন কারোর কাছে হারেননি। তার সাথে তর্ক করে জেতার আশা কৃতর নেই। কৃত যুক্তি দিতে আসেননি, তিনি এসেছে বন্ধুকে বাঁচাতে, অ্যাথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষকে বাঁচাতে। তিনি আবেগ দিয়ে সক্রেটিসকে রাজি করাতে এসেছেন। কিন্তু সক্রেটিসের কাছে আবেগের কোনো দাম নেই। তিনি আবেগ বোঝেন না, বোঝেন শুধু যুক্তি, বোঝেন প্রশ্ন আর পাল্টা প্রশ্ন। মরার আগেও সক্রেটিস তার প্রশ্ন খেলা ছাড়ছেন না, কিন্তু এই প্রশ্ন খেলা এখন জড়াতে চান না কৃত। তিনি জানেন তিনি পারবেন না। তিনি এবার কাঁদো কাঁদো হয়ে বললেন, নিজের জীবনের জন্য না হোক, আমাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য তুমি পালাও। তোমার লজ্জা? হ্যাঁ, সবাই বলাবলি করছে টাকা দিলেই কারাগার থেকে পালানো যায়, কিন্তু টাকা দিলেই সক্রেটিস বেঁচে যাবে। কেউ বিশ্বাস করবে না যে তুমি নিজের ইচ্ছার মৃত্যুকে বেছে নিয়েছো। সবাই বলবে কিন্তু টাকা দেয়নি, তাই সক্রেটিস মরেছে। আমাকে শরমে ফেলো না। মানুষ তো কত কিছুই ভাবে, সাধারণ মানুষ নিয়ে এত ভাবলে হবে না। সাধারণ মানুষদের বাদ দেওয়া যাবে না। তোমার বিচার করেছে সাধারণ মানুষ, এখন তোমাকে মেরে ফেলছে সাধারণ মানুষ। সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে, তারা বিপদেও ফেলতে পারে। হ্যাঁ, কিছু সাধারণ মানুষ আমার উপর অন্যায় করেছে, কিন্তু তার প্রতিদানে যদি আমি পালিয়ে যাই সেটিও অন্যায় হবে। নিজে অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা ভালো। কৃত চুপ করে লক্ষ্য করলো সক্রেটিস কি সুন্দর সুন্দর কথা বলছেন। অন্যায়ের বদলে অন্যায় কোনো সমাধান নয়। নিজের অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা ভালো। কিন্তু সুন্দর কথা অন্য সময় হলে কৃত কথাগুলো উপভোগ করতেন, কিন্তু এখন পারছেন না। একটু থেমে কৃত শক্ত গলায় বলল, এখন তুমি সেটিই করছো যা তোমার শত্রুরা চাইছে। যখন নিজেকে রক্ষা করার উপায় আছে তখন তুমি সেটি করছো না। সক্রেটিস কিছু বললেন না। কৃত আবার বললেন, তুমি বলেছ তুমি পালাচ্ছ না, এটি মিথ্যা কথা। তুমি আসলে পালাচ্ছ। তুমি জেল থেকে পালাচ্ছ না, তুমি জীবন থেকে পালাচ্ছ। তুমি সহজটা বেছে নিয়েছো, কিন্তু জীবন থেকে পালানোও লজ্জার। তুমি লজ্জা পাচ্ছ না সক্রেটিস? সক্রেটিস চুপ। কৃত প্রায় চিৎকার করে বললেন, তুমি সারা জীবন তেরামি করেছো। প্রথম যেদিন মামলা হলো আমরা লিসিয়াসকে দিয়ে জবানবন্দি লিখালাম, তুমি আমার কথা শুনলে না, তেরামি করে সেটি পড়লে না। আদালতে শুনানির দিনও আমাদের কথা রাখলে না, জিদ ধরে বললে জরিমানা মাত্র 1 মিনা, আজ শেষ সুযোগ। আজ রাতে আমার কথা শোনো। এই রাত হোক সুবর্ণ রাত। এই রাত সক্রেটিসের জীবন রক্ষার রাত। চলো জীবন বাঁচাই।
সক্রেটিস বললেন, কৃত, যেদিন মামলা কথা শুনলাম সেদিন আদালতে কথা বললাম, আর আজ এই 3টি দিনের 3টি সময় বদলে গেছে, সত্যি বদলায়নি, তাই সক্রেটিসও বদলায়নি। সত্যের জন্য সক্রেটিস সেদিনও প্রতিজ্ঞাবদ্ধ ছিল, আজও আছে। কৃত, তুমি কোনো সক্রেটিসকে ভালোবাসো, যে সক্রেটিস সত্যের জন্য সব কিছু করে, সেই সক্রেটিসকে? আজ আমাকে বাঁচাতে থিবস থেকে ওরা টাকা নিয়ে ছুটে এসেছে। কোন সক্রেটিসকে বাঁচাতে ওরা চায়? সেই সক্রেটিস যে সারা জীবন সত্য থেকে নড়েনি। যদি গরমকালের সক্রেটিস আর শীতকালের সক্রেটিস আলাদা হতো তাহলে ওরা বাঁচাতে আসতো না। কৃত, এভাবেই আমার মরতে দাও, আমাকে পালাতে বলো না। কৃত উত্তর করতে পারছেন না। অনেকক্ষণ দুজনেই চুপ। হঠাৎ কৃত কেঁদে বললেন, আমাদের ছেড়ে যেও না বন্ধু, ছেড়ে যেও না। সক্রেটিস বললেন, কৃত, আমি যদি পালিয়ে যাই তাহলে ওই বিচারক যারা আমায় মৃত্যুদণ্ড দিয়েছে তারা সঠিক বলে প্রমাণিত হবে, বলবে সক্রেটিস সত্যি অপরাধী, তাই পালিয়ে গেছে। কৃত কোনো কথা বলতে পারছেন না, তার চোখে পানি। সক্রেটিস দেখলেন কৃত ফাপড়ে পড়ে গেছে। সে একটু হালকা করতে হাসতে হাসতে বললেন, আর একটি মজার বিষয় আছে। মজাটা হলো, এই শহরের আইনের সাথে আমার একটি গোপন প্রেম চুক্তি আছে। আইন হলো আমার গোপন প্রেমিকা। আমি যেদিন ঠিক করলাম আমি সত্যি পথে চলবো, সেদিন থেকেই আমি নিজে আইন মানি, সবাইকে আইন মানতে বলি। এখন পালিয়ে গেলে যদি কোনোদিন রাস্তায় আইন ব্যাটার সাথে দেখা হয়, সেই জিজ্ঞেস করবে, কিরে সক্রেটিস, তুই তো কথা রাখিসনি, সেদিন বড় শরমিন্দা হব। কৃত বুঝলেন সক্রেটিস মজা করছে, কিন্তু তিনি মজা করতে পারছেন না, তিনি এখন গম্ভীর। তাকে হালকা করতে সক্রেটিস আবার বললেন, ধরো আমি তোমার কথায় থেসালি পালিয়ে গেলাম, সেখানে পিচ্চি ছেলেরা আমাকে জিজ্ঞেস করলো, তা সক্রেটিস আপনি তো জব্বর খেল দেখালেন, অ্যাথেন্সের জেল থেকে পালালেন, কেমন ঘটালেন ঘটনাটা? কাহিনী খান একটু শোনাবেন? তখন আমি বিশাল সাসপেন্স নিয়ে বলবো, শোনো বাবারা, ঘুটঘুটে অন্ধকার রাত, একটি শেয়ালের চামড়া আমাকে দিল কৃত। দারোয়ান তো আগেই পয়সা খেয়েছে। আমি ফাঁকা দরজা দিয়ে শেয়ালের মতো বের হলাম, 4 হাত পা জঙ্গলে ঢুকালাম, তারপর ঘোড়ায় চড়িয়া মর্দ থেকে দৌড়ে থেসালি। এই কথা শুনে তারা হাততালি দিয়ে বলবে, সক্রেটিস কাকু তো বুড়ো হাড্ডিতে জব্বর খেল দেখালেন। এবার কৃত হেসে উঠলেন। সক্রেটিস বললেন, বলো কৃত, বুড়ো হাড্ডিতে জব্বর খেল দেখানোর জন্য আমার পালানো উচিত? কৃত চুপ করে আছেন, এই প্রশ্নের উত্তর হয় না। সক্রেটিস শান্তভাবে বললেন, কৃত, আমার বয়স 70, আমাকে মরতে দাও। আমি মরে গিয়ে জ্ঞানকে স্বাধীনতা দেব। জ্ঞানের জন্য মরতে পারে এমন ভাগ্য কজনের হয় বলো? আমায় ডেকো না, ফেরাতে পারবে না, শুধু কষ্ট বাড়বে। কৃত ফ্যাল করে তাকিয়ে আছেন, তার চোখে জল। সক্রেটিস তার কাঁধে হাত রেখে বললেন, কৃত, আমি সারা জীবন ভালো কিছুর জন্য কাজ করেছি, সত্য ও ন্যায়ের কথা বলেছি, নিজের বিচার যা সত্য বলে জেনেছি, ন্যায় বলে বুঝেছি, তাই করেছি। কারো কথায় তার নড়চড় হবে না, জীবন বাঁচাতেও নয়। কারণ আমি বিশ্বাস করি সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না, জীবনেও জন্যও না। কিন্তু বুঝলেন তেরা সক্রেটিস সারা জীবনের কথা রাখেননি, এবারও তিনি কথা রাখবেন না। সক্রেটিস কিছুতেই পালাবেন না। কিন্তু জেলখানা থেকে বের হলেন, আকাশের দিকে তাকালেন, সামনে মানুষ আর মানুষ, আগুনার পথে পিঁপড়ের মতো হাঁটছে মানুষ। সবাই ছুটছে। কেন ছুটছে? বাঁচার জন্য ছুটছে। সবাই বাঁচতে চায়, সেভাবেই হোক সবাই বেঁচে থাকতে চায়। শুধু সক্রেটিসই আলাদা, তিনি যেন তেনভাবে বাঁচতে চান না, অসম্মানের বাঁচা তিনি বাঁচতে চান না। পালিয়ে যাওয়ার সব উপায় আছে, তবুও তিনি পালাচ্ছেন না। কৃত জীবনে অনেক মানুষের সুন্দর সুন্দর কথা শুনেছেন, মুখে অনেকেই ভালো ভালো কথা বলেন, কিন্তু মুখের কথাকে মেনে চলার জন্য জীবন দিতে পারেন এরকম মানুষ পৃথিবীতে আছেন? কৃত ভাবছেন, একটি মানুষ কত বড় হলে এমন করে মৃত্যুকে ডাকতে পারেন। সক্রেটিস আসলেই তার সবচেয়ে মহৎ মানুষ সময়ের। সকলেই বদলায়, প্রয়োজনে অপ্রয়োজনে বদলায়, কিন্তু সক্রেটিস বদলান না। নীতি ও সত্যের জন্য তিনি কোনোদিনই বদলাবেন না। সক্রেটিস সারা জীবন একটি জিনিস খুঁজেছেন, সেটি হলো সুন্দর জীবন। এতদিনে কৃতর মনে হলো এটি বুঝি সক্রেটিসের সেই সুন্দর জীবন। সারা দুনিয়া মিথ্যা পেছনে ছোটে, মিথ্যার অট্টালিকায় ভরে ওঠে নগরের পর নগর, তবু দুজনের মানুষ সত্যকে আঁকড়ে ধরে থাকেন, সেটিই তাদের সুন্দর জীবনের রহস্য। কেননা তারা পৃথিবীতে আসেন এক মুঠো আলো ছড়াতে, সেই আলো আকাশ প্রদীপ হয়ে জ্বলতে থাকে, রয়ে যায় পৃথিবীর শেষ দিন পর্যন্ত। কেউ তাদের সাথে খারাপ কিছু করলেও তারা বিনিময়ে খারাপ করেন না, অন্যায়ের বদলে অন্যায় করেন না, ক্ষমা ও প্রেম মাখা একটি সুন্দর জীবনযাপন করতে করতে একদিন নীরবে পৃথিবী থেকে চলে যান। সবচেয়ে প্রিয়তম মানুষ রাগ করলে সেই রাগ হয় ভয়ঙ্করতম। ইউরিপিডিস। জেলখানার ছোট্ট ঘরে মাত্র রাত নেমেছে। এক কোণে জ্বলছে জলপাই তেলের প্রদীপ, নিভু নিভু আলো। সেই ডুবন্ত আলোয় একজোড়া বৃদ্ধ বিদ্যা তাদের জীবনের শেষ হিসাব নিকাশ করছেন।
দুজনেই জানেন এই রাতে তাদের একসাথে কাটানোর শেষ রাত। তারা নিঃশব্দে নিভু নিভু প্রদীপের দিকে তাকিয়ে আছেন। বাইরে ঝিঝি পোকা ডাকছে। তারা জানেন দিন কেটে আবার রাত হবে, সেই রাতও এমন করেই ঝিঝি পোকা ডাকবে। শুধু দুজনে পাশাপাশি বসে আর সেই ডাক শুনবেন না। বৃদ্ধ আগামীকাল পৃথিবী ছেড়ে চলে যাবেন। আগামীকালই সক্রেটিসকে হেমলক খেতে হবে। পবিত্র জাহাজ আজ অ্যাথেন্সে ফিরে এসেছে। আজ রাত সক্রেটিসের জীবনের শেষ রাত। শেষ রাতটি জেনথিপি সক্রেটিসের সাথে কাটাচ্ছেন। জেলখানায় আছেন জেনথিপি, কিন্তু সব ব্যবস্থা করেছেন। জেনথিপি কোলে ছেলেটিকে নিয়ে এসেছেন। ছেলেটি মেঝেতে একটি মাদুরের উপর ঘুমাচ্ছে। সক্রেটিস আর জেনথিপি নিঃশব্দে বসে আছেন। দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সক্রেটিস বললেন, বউ, সারা জীবন তুমি চিৎকার করে কথা বলেছ। তুমি চুপ থাকলে আমার অসহ্য লাগে। কথা বলো, চুপ থেকো না। জেনথিপি কিছুই বললেন না, তিনি কাঁদতে লাগলেন। এই মেয়েটি সারা জীবন কেঁদেছে, আর সেই কান্নায় সক্রেটিস শুধু বিরক্তই হয়েছে, কিন্তু আজ বিরক্ত হচ্ছেন না। এই কান্নাকে তার খুবই আপন লাগছে, ভীষণ মধুর লাগছে। মনে হচ্ছে শুধু এই কান্নাটা দেখার জন্যই বেঁচে থাকা যায়। জীবনের প্রতি ভীষণ মায়া হতে লাগলো সক্রেটিসের। তিনি জেনথিপির মাথায় হাত রাখলেন, ধীরে ধীরে বললেন, জানো জেনথিপি, আমি কিন্তু মরবো না, আমি বেঁচে থাকবো। হ্যাঁ, জাহাজ আসেনি, কাল হেমলক খেতে হবে না, সেটি না, কালই হেমলক খেতে হবে, কিন্তু আমি বেঁচে থাকবো। বেঁচে থাকবো লেখার মধ্যে। কার লেখায়? প্লেটোর লেখায়। প্লেটো আমাকে নিয়ে লিখবে। আমি তার চোখে আগুন দেখতে পেলাম, লেখার আগুন। আর একজন আছে, তার নাম জেনোফোন। সে নাকি লেখা শুরু করে দিয়েছে। জেনোফোন লিখতেছে, এই খবর শুনেই প্লেটো জ্বলে উঠেছে। মনে হয় প্লেটো লেখা শুরু করে দিবে। ওর লেখার হাত এত মিষ্টি, একবার শুরু করলে শেষ না করে আর ওঠা যায় না। সেজন্য আমি বেঁচে থাকবো, প্লেটোর কলমের মধ্যে বেঁচে থাকবো। জেনথিপি বললেন, তাতে আমার কি লাভ? আমি কি কাল রাতে আপনাকে ছুতে পারবো? ছুতে পারবে না, তবে তোমারও কিঞ্চিত লাভ আছে। তুমিও সেই লেখায় থাকবে। আমাকে নিয়ে লিখলে তুমি তো সেই লেখায় থাকবে। জেনথিপিকে বাদ দিয়ে সক্রেটিসকে নিয়ে লেখা যাবে না। আমাকে নিয়ে লিখবে কে? কি লিখবে? লিখবে সক্রেটিসের একজন দজ্জাল বউ ছিল, যে সারা জীবন শুধু সক্রেটিসকে জ্বালিয়েছে, হাড় ভাজা ভাজা করে ফেলেছে। এটি ছাড়া আর কিছুই লিখতে পারবে? হেসে উঠলেন সক্রেটিস, বললেন, তোমার চিৎকার আর চেঁচামেচি আমার জন্য ভালো হয়েছে, অতি উত্তম হয়েছে। বাড়িতে থাকলে তুমি রাগ করো, সেজন্য আমি বেশিক্ষণ বাড়িতে থাকতাম না, বনে বাজারে বসে চিন্তা করতাম। এতে নতুন নতুন জিনিস মাথায় আসতো। তুমি রাগ করে আমার উপকারী করেছো, তার মানে জ্ঞানের জন্য আমি তোমার কাছে ঋণী। না, ভুল বললাম, তোমার রাগের কাছে ঋণী। এতক্ষণে হাসলেন জেনথিপি, বললেন, কই আমার কবিতা কই? অ্যাপোলোকে নিয়ে লেখার কথা ছিল, নতুন কি লিখেছেন? গভীর রাতে প্রদীপের আলোতে দুজন কবিতা নিয়ে বসেছেন। সক্রেটিস পড়ছেন আর জেনথিপি শুনছেন। জেনথিপি খাবার বের করলেন। আজ তিনি সক্রেটিসের প্রিয় সবকিছু এনেছেন, কৃতও খাবার রেখে গেছেন। সক্রেটিস তেমন কিছু খাচ্ছেন না। জেনথিপি একটি দুটো আঙ্গুর সক্রেটিসের মুখে তুলে দিচ্ছেন। কবিতা চলছে। কিছুক্ষণ পর দুজন মিলে প্রার্থনা করলেন, মৃত্যুর আগে দেবদেবীকে একটু খুশি করা দরকার। অ্যাথেন্সের দেবী অ্যাথিনা আর অ্যাপোলোর কাছে প্রার্থনা করলেন। জেনথিপি আজ রাত জাগবেন। সক্রেটিস ঘুমালেও তিনি জেগে থাকবেন। তাদের দাম্পত্য জীবনের প্রথম রাত তারা জেগে কাটাতে পারেননি। আজ শেষ রাত জেগে থাকবেন। জেনথিপির মনে পড়ে বিয়ের সেই রাতে জেনথিপি খুব ঘুম পেয়েছিল। সেই রাতে কোনো কথাই হয়নি। দ্বিতীয় রাতে সক্রেটিস ঘরে ঢুকে বললেন, আসো, আমরা শপথ করি ও ন্যায় মিশিয়ে আমরা একসাথে জীবন কাটাবো। জেনথিপি বলেছিল, শুধু সত্য আর ন্যায় দিয়েই হবে, ভালোবাসা লাগবে না? সক্রেটিস বললেন, আমাদের ভালোবাসাও শুধু সত্য আর ন্যায়ের জন্য। শুনেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল জেনথিপির। এ কেমন মানুষ? একবার হাত ধরলো না, মিষ্টি করে কিছু বললো না, জ্ঞানের আলাপ শুরু করলো। সত্য আর ন্যায়? সত্য আর ন্যায় দিয়ে কি জীবন চলে? এগুলো কি খাওয়া যাবে না রান্না করা যাবে? সেই রাতেই জ্ঞানের কথা অসহ্য লেগেছিল। রাগ করে তখনই ঘুমিয়ে পড়েছিল জেনথিপি। সেই থেকে শুরু হলো জীবনের আর রাগ কমেনি জেনথিপির। আজকে শেষ রাতটা জাগবেন জেনথিপি। সক্রেটিস বললেন, কাল তোমার অনেক কাজ। আমার দেহ পোড়াতে হবে, পোড়ানো শেষে হাড়গোড় কবর দিতে হবে। বিস্তর হাঙ্গামার ব্যাপার। একটু ঘুমাবে? ঘুম? যেদিন আপনার নামে মামলা করলো সেদিন থেকেই আমার রাতের ঘুম শেষ। একেবারে কাল থেকে ঘুমাবো। তাহলে ছেলে মেয়েদের কথা বলো, সংসার চলবে কি করে? এতদিন যেমন চলেছে সেভাবেই চলবে। এইসব নিয়ে আর কথা বলতে চাই না। ঘর সংসার টাকা পয়সা নিয়ে জীবনভর আপনার সাথে ঝগড়া করেছি, কোনোদিন আপনার কথা শুনতে চাইনি। আজ আমি আপনার কথা শুনবো, সারা রাত শুনবো। আমার কথা? আমার তো কোনো কথা নেই। আমি সারা জীবন যে কথা বলেছি সেগুলো সবাই মানুষের জন্য কথা, নিজের কোনো কথা বলিনি। আজ আপনার নিজের কথা বলেন,
যা কাউকে বলেননি সেটি বলেন। আমার জীবন, সক্রেটিসের জীবন, এটি আমার কাছেও নতুন বিষয়। এই বিষয়ে আমি কাউকে কোনোদিন কিছুই বলিনি। আজ আমাকে বলেন। সক্রেটিস একটু থামলেন, বললেন, আমার 70 বছরের জীবন। সংক্ষেপে বললেও রাত শেষ হয়ে যাবে। বিয়ের রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আজ এই শেষ রাতটা জেগে কাটুক। সক্রেটিস বললেন, তাহলে মনে করো আমরা এই জেলের ঘরে নেই। মনে করো আমরা এজিয়ান সাগরের পাড়ে সাদা বালিতে পা ছড়িয়ে শুয়ে আছি। আকাশে টলটলে পূর্ণিমা, সাগরের ঢেউ আমাদের দুজনের পায়ে সুড়সুড়ি দিচ্ছে। আমরা দুজনে তাকিয়ে আছি সাগরের দিকে। সাগর হেসে হেসে কথা বলছে চাঁদের সাথে। জেনতিপি এতটা ভাবতে পারছেন কিনা বোঝা যাচ্ছে না। তিনি সক্রেটিসের মুখের দিকে তাকিয়ে আছেন। সক্রেটিসের জীবন শুরু করলেন তার জীবন কথা। আমি জন্মেছিলাম গ্রীষ্মকালে, ভরা পূর্ণিমার রাত, আকাশ ভরা জ্যোৎস্না। মা খুব খুশি, তার বুকে জ্যোৎস্নার আনন্দ। মা বললেন, আমার ঘরে জ্যোৎস্না আসছে। কিন্তু আর কেউ খুশি হলো না আমাকে দেখে। আর সবাই বলে, ছেলের চেহারা তো দেখি ভয়াবহ, একেবারে বদক্ষত। রকম বদক্ষত ছেলে আমাদের বংশে আগে হয়নি। আরেকজন বলে, পুরা অ্যাথেন্সে এমন কদাকর ছেলে নেই। আমি বড় হতে থাকলাম একা একা। বাবা দরিদ্র মানুষ, সারা দিন রাজমিস্ত্রির কাজ করেন, গভীর রাতে বাড়ি ফেরেন। আমার মা একজন ধাত্রী। অ্যাথেন্সে আর কোনো মহিলা এই কাজ করে না, সেজন্য প্রতিদিনই মায়ের কাজ থাকতো। আমাদের বাড়িতে কোনো দাস দাসী নেই। আমি বাড়িতে সারাদিন একা একা থাকি। স্কুল শুরু করলাম, স্কুলেও আমার সাথে কেউ মেশে না। আমি নাকি কুৎসিত, স্কুলেও আমি হয়ে গেলাম একেবারে একা। একা একা কোনায় বসে থাকি, সারাদিন একা একা ভাবতাম স্কুলের ছেলেরা অন্যদের সাথে এত ভালো ব্যবহার করে, কিন্তু আমার সাথে মেশে না। আমি তো কোনো দোষ করিনি, তাহলে দোষটা কার? কি করলে এই সমস্যা দূর হবে? সারাদিন এই চিন্তা করি। এমন দিন গেছে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত একটানা বসেছিলাম। সেই অল্প বয়সেই বুঝে গেলাম, মানুষকে যা শেখানো হয় মানুষ তাই করে। এই ছেলেগুলো শিখেছে কুৎসিত মানুষকে অবজ্ঞা করা যায়, তাই ওরা আমার সাথে এমন ব্যবহার করছে। ওদের যদি শেখানো যায় যে কুৎসিত হওয়া দোষের কিছু নয়, তাহলে ওরা এমন করবে না। আমি বুঝলাম, মানুষের স্কুলে গিয়ে যেমন হিসাব নিকাশ শেখে, তেমনি জীবনকে সুন্দর করার জন্য শিক্ষা দরকার। কিভাবে জীবনযাপন করতে হবে সেটিও শিখতে হবে। সুন্দর জীবন একটি সাধনার ব্যাপার, এটি এমনি এমনি হয় না। এটি বোঝার পর আমি শুরু করলাম কিভাবে সুন্দর জীবন যাপন করা যায় সেটি বের করার উপায়। শুরু হলো আমার গবেষণার বিষয় মানুষ আর মানুষের জীবন। আমি কদাকার বলে মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তাদের নিয়ে ভাবতে শুরু করলাম। তখন অ্যাথেন্সে নানা ধরনের জ্ঞান ছিল। একদল মানুষ গবেষণা করত রাজনীতি নিয়ে, কিভাবে সুন্দর নগর চালানো যায়। আরেক দল প্রকৃতি নিয়ে ভাবত, চন্দ্র সূর্য জোয়ার ভাটা এইসব নিয়ে। মানুষের জীবন নিয়ে ভাবনা তেমন হয়নি। আমি ঠিক করলাম আমি মানুষ নিয়ে কাজ শুরু করব, জীবন সুন্দর করার উপায় বের করব। সেই যে শুরু করলাম, আজ এই 70 বছর সেই একই কাজ করে চলেছি। ছোট্টবেলায় হঠাৎ একদিন মনে হলো আমি খুব সুন্দর করে কথা বলতে পারি, কথার পিঠে আচ্ছা রকম প্যাচ দিতে পারি। প্যাচের উপর প্যাচ দিয়ে কথা বলতে আমার মতো আর কেউ পারে না। একা একা চিন্তা করতে করতে আমার মাথায় অনেক ভাবনা তৈরি হয়েছিল, অনেক যুক্তি জমা হয়েছিল মনের মধ্যে। আমি তখন প্রতিটি কথায় যুক্তি দিতে পারি। তো আমি দেখলাম যুক্তি আর কথার প্যাচ, এই দুটি মারাত্মক অস্ত্র আমার কাছে। এই অস্ত্র নিয়ে আমি ছেলেদের সাথে কথা বলতে শুরু করলাম। তবুও ছেলেরা আমাকে পাত্তা দেয় না, আমার কথা শোনে না। তখন খেয়াল করলাম খালি যুক্তিতে মানুষ মজা পায় না, যুক্তির সাথে দরকার একটু রসিকতা, একটু হাসি ঠাট্টা থাকলে সেই কথা সবাই শোনে। আমি রসিকতার অভ্যাস শুরু করলাম, কিন্তু দিনেই দেখলাম আমি স্কুলে সবচেয়ে জনপ্রিয় ছেলে। সবাই আমার কথা শুনতে ঘুরঘুর করে। আমি যুক্তিবাদী, আমি কথার পিঠে কথা বলতে পারি, আমি রসিক। সারা অ্যাথেন্সের ছেলেরা আমার ভক্ত, আমাকে সবাই ভালোবাসে। আমার স্কুলের সমস্যা দূর হলো। আমি আর একা নয়, আমার পিছে স্কুলের সব ছেলে। তখন মৌজ মাস্তি করে দিন কাটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সেটি করলাম না। মানুষ নিয়ে আমার গবেষণা বন্ধ করলাম না। সুন্দর জীবনের উপায় বের করতে আমি চিন্তা করেই চললাম। সেই চিন্তার মধ্যে একটি অদ্ভুত ব্যাপার শুরু হলো। কোনো কিছু নিয়ে গভীর চিন্তা শুরু করলে আমি হঠাৎ হঠাৎ ধ্যানে চলে যেতাম। আমার বাইরের চেতনা থাকতো না, অচেতন কিছু একটি শুনতে শুরু করলাম। কিছু নিয়ে গভীরভাবে ভাবতে চাইলে আমি অবচেতন চলে যেতে পারতাম। তখন বিষয়টি বুঝিনি। আমি মনে করতাম আমি জেগে জেগে স্বপ্ন দেখছি, স্বপ্নে কে যেন আমাকে সংকেত দিচ্ছে। পরে বুঝতে পেরেছি ওটা আমার অবচেতন মনের সংকেত। এভাবে আমি দিনে দিনে হয়ে উঠলাম একজন ক্ষুদে চিন্তাবিদ। চিন্তাবাজির সেই সময় অ্যাথেন্সে এলেন দার্শনিক জেনো। এই দার্শনিক খুবই দুষ্টু। তিনি মানুষের সাথে প্রশ্ন খেলেন। একটা কিছু নিয়ে প্রশ্ন শুরু করলে কেউ উত্তর দেয়, সেই উত্তর দিয়ে দ্বিতীয়জন। এভাবে চলতে থাকে। চলতে চলতে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এই প্রশ্ন খেলা আমি বন্ধুদের সাথে শুরু করলাম। তারা
এইটি খুব পছন্দ করলো নতুন মজা। এই প্রশ্ন প্রশ্ন খেলা আমার চিন্তার অভ্যাস একসাথে আমার পরম উপকার আর ভীষণ ক্ষতি দুটোই করলো। চিন্তা করে আমি নতুন নতুন ভাবনা পাই আর শীঘ্র ছেলেদের কাছে বলি, প্রশ্নের পর প্রশ্ন বলে তাদের সমস্যা দূর করে দিই। তাদের কাছে আমি হয়ে গেলাম বিশাল জ্ঞানী একজন জ্ঞানবীর, আর তাদের বাবাদের কাছে আমি ইচ্ছে পাকা শয়তান। তবে এর থেকে বড় আরেকটা ক্ষতি হলো, আমি চিন্তা আর প্রশ্ন খেলায় এমন ব্যস্ত যে ঘরের কাজে আমার মনই নেই, সংসার মন নেই। একটি বৈরাগী বৈরাগী ভাব, খালি উড়ু উড়ু মন, সারাদিন খালি পায়ে ঘুরি আর মানুষ দেখি, মানুষের সাথে কথা বলি। আমার ছোট্ট মনে একটি ভয় ঢুকে গিয়েছিল, একলা হওয়ার ভয়। আমি সারা জীবন আর কোনো দিন একলা হইনি, মানুষ ছাড়া আমি থাকতে পারি না। সেই সময় আমার সঙ্গী হলো চেরোফোন আর কৃত। এই দুই বন্ধু আমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বানিয়ে দিল। ডেলফিতে গেল, ডেলফির ওরাকলও বলল আমার চেয়ে জ্ঞানী মানুষ আর কেউ নেই। আমিও মানুষের পরীক্ষা নিতে শুরু করলাম, কে কত জ্ঞানী সেই পরীক্ষা। দেখলাম আসলেই মানুষ তেমন কিছুই জানে না। এভাবে জ্ঞানের তালাশ করতেই আমার জীবন কাটলো। ভেবেছিলাম কোনোদিনই বিয়ে করব না, সারা জীবন জ্ঞানের সন্ধান করব, তার পাইলাম কই। বাবা মার যাওয়ার বুড়ো বয়সে বিবাহ করলাম, কৃত ব্যবস্থা করলো, বিয়ে করলাম তোমাকে। বিয়ে তো করলাম, কিন্তু সংসারে কি হতে পারলাম? হলাম গৃহী সন্ন্যাসী। এই হলো আমার বিয়ের আগের জীবন। আর বিয়ের পরের জীবন তো তুমি জানোই, সেটি আর বলার কিছু নেই। জেনথিপি তন্ময় হয়ে শুনছিল। তিনি বললেন, তার মধ্যেও যা জানি না সেটি বলেন। সক্রেটিস বললেন, যেটি জানো না সেরকম কিছু বলতে হবে? সেরকম একটি ঘটনা আছে, বিরাট ঘটনা। বলেন। ঘটনাটা হলো, আমার কিন্তু একটি দ্বিতীয় বিয়ে করার কথা হয়েছিল। সক্রেটিস বলছেন আর জেনথিপির দিকে তাকাচ্ছেন, ভাবছেন এই বুঝে জেনথিপি রেখে গেল। কিন্তু আশ্চর্য, জেনথিপি রাখছেন না। জেনথিপি মিষ্টি করে বললেন, সেই মেয়ের নাম মৃত্য। সক্রেটিস অবাক। জেনথিপি জানেন? সক্রেটিসের মুখে কথা আটকে গেছে। জেনথিপি বললেন, আমি জানি কিছু লোক বুড়ো বয়সে আপনার বিবাহ ঠিক করেছিল। আপনি তাদের সাথে মেয়েকে দেখতেও গিয়েছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে আর বিবাহ করেননি। সক্রেটিস বললেন, বিবাহ না করার অজানা কারণ তুমি জানো না? জেনথিপি বললেন, আপনার মুখে শুনতে চাই। সক্রেটিস ভাবছেন, জেনথিপিকে তো তিনি কিছুই বোঝেননি। এরকম কথা জেনেও জেনথিপি ঝগড়া করেননি, একবার তাকে বলেনও নি। এটি তো তার চরিত্রের সাথে মিলে না। সক্রেটিস বললেন, তাহলে ঘটনা শোনো। তুমি জানো অ্যাথেন্সে একবার আইন হলো বেশি বেশি সন্তান নিতে হবে, মানুষ বাড়াতে হবে, কিন্তু সন্তান হবে কি করে? মেয়েদের বিয়ে হয় না। মেয়ের সংখ্যা অনেক বেশি, যুদ্ধে প্লেগে ছেলেরা মারা গেছে, মেয়েরা রয়ে গেছে। তখন সরকার সিদ্ধান্ত নিল ছেলেদের বেশি বেশি বিয়ে করতে হবে। সেই সময় আমার বয়স মাত্র 63। তোমার দ্বিতীয় ছেলে হলো। সরকারি লোকজন এসে বলল, বুড়ো তুমি তো এখনও জোয়ান আছো, তুমি একটি বিয়ে করে ফেলো। উচ্চ ঘরের মেয়ে, মেয়ের বাবা অ্যাথেন্সের গণতন্ত্রের নেতা ছিলেন। আমি দেখলাম এই লোকগুলো নাছোড়বান্দা, তাই মেয়েটিকে দেখতে গেলাম। গিয়ে তাকে ভালো করে বুঝিয়ে বললাম, সরকারি লোকদের বললাম, মাফ করো, আমি একটি বিয়েই সামলাতে পারি না, আর একটি করলে জানে প্রাণে মারা যাব। আমি বিয়ে করলাম না। কিন্তু লোকে ছড়িয়ে দিল যে সক্রেটিস দ্বিতীয় বিয়ে করেছেন। জেনথিপি জানেন যে সক্রেটিস দ্বিতীয় বিয়ে করেননি, নিজেই সরে এসেছিলেন। তবুও সক্রেটিসের মুখ থেকে শুনে ভালো লাগলো। তার মনে অনেক দিনের একটি চিনচিনে ব্যথা ছিল, সেটি চলে গেল। মরণের আগের রাতে স্বামী না বুঝেই অনেক গভীর একটি ব্যথা কমিয়ে দিয়ে গেল। জেনথিপি ভাবছেন, শুধু শুধু অভিমান করে কষ্টটা মনে পুষে রেখেছিলাম, আগে জিজ্ঞাসা করলে আগেই মিটে যেত। তিনি ভেবে দেখলেন, তিনি আসলে সারা জীবন সব কিছুতেই সক্রেটিসের সাথে অভিমান করে গেছেন, তাই দাম্পত্যের অনেক কিছু উপভোগ করতে পারেননি। আর শেষ রাতে তার অনেক কিছু মনে পড়তে লাগলো। স্বামীর সাথে কত খারাপ ব্যবহার করেছেন, অকারণে রাগ করেছেন, গালি দিয়েছেন, এক একটি ঘটনা মনে পড়ছে। আর কান্না পাচ্ছে। জেনথিপি কাঁদছে, সারা জীবনের রাগের জন্য কাঁদছেন। সক্রেটিস অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারছেন না। সারা জীবনের অপরাধ এক রাতের কান্নায় ভাসিয়ে দিতে চাইছেন জেনথিপি, কিন্তু সেটির কোনো দরকার নেই। তার উপর সক্রেটিসের কোনো রাগ নেই, বরং সক্রেটিস ভাবছেন, সারা জীবন এই মেয়েটিকে শুধু কষ্টই দিয়েছে। দুনিয়ার সব মানুষের জন্য সুন্দর জীবন খুঁজেছেন, শুধু জেনথিপিকে দিয়েছে একটি অসুন্দর জীবন। সক্রেটিসও কান্না পাচ্ছে, দুজন দুজনের দুঃখ কাঁদছেন। রাত বয়ে চলেছে, একটি ঝিরঝিরি বাতাসের শব্দ শোনা যাচ্ছে। খুব কাছে একটি কুকুর ডাকছে, মনে হচ্ছে কুকুরটিও কাঁদছে। কুকুরের মতো প্রাণীদেরও কি বিরহ আছে? সবচেয়ে প্রিয় মানুষকে একলা ফেলে চলে যাওয়ার বেদনা আছে। অনেকক্ষণ চুপচাপ কাটলো। জেনথিপি বারবার বাইরে তাকাচ্ছেন, তার ভয় কখন যেন আকাশ ফর্সা হয়ে যায়, রাতটি শেষ হয়ে যায়। হঠাৎ সক্রেটিস বললেন, তুমি কখনো হেমলক গাছ দেখেছ? জেনথিপি হেমলক গাছ দেখেননি। সক্রেটিস বললেন, এই জেলখানার দারোয়ানের খুব আগ্রহ, সে আমাকে হেমলক গাছ দেখাবে। আজ রাতেই আনার কথা, তুমি আছো বলে ঢোকার সাহস পাইনি। দাঁড়াও, ডাক দে। জেনথিপি বললেন, এত রাতে ঘুমিয়ে লোকটা ঘুম আছে নিশ্চয়ই। সক্রেটিস বললেন, ও রাতের দারোয়ান, ওর কাজই রাত জেগে থাকা, আমি প্রতি রাতে ওর সাথে কথা বলি। কিছুক্ষণ পরে দারোয়ান এলো, তার হাতে একটি হেমলক গাছের ডাল।
সে হাতে দস্তানা পড়েছে। এই গাছ মারাত্মক বিষ, গাছের কোনো অংশ হাত লাগলেও বিপদ। দ্বাররক্ষী বলল, আমি এই গাছ নিয়ে আসছি সেই সন্ধ্যায়, আপনাকে একা পাইনি। সক্রেটিস আর জেনথিপি দেখছে হেমলকের গাছের ডাল। দ্বাররক্ষী খুব উৎসাহ নিয়ে দেখাচ্ছেন সে এই গাছের একজন বিশেষজ্ঞ। সে বলল, এই যে দেখুন, ডাটার মতো একটি কাণ্ড, কাণ্ডের দুপাশে সমান পাতা, পাতাগুলো উজ্জ্বল সবুজ, গাজরের পাতার মতো। শুধু কাণ্ডের নিচের দিকে একটু বেগুনি ছিটছিট আছে, একটু লালচে ফোটা ফোটা দাগও আছে। সক্রেটিস বললেন, বিষ হয় কোনখানে? দ্বাররক্ষী বলল, সারা গাছই বিষ, যেখানে যত রস হয় সব বিষ। পাতায় বিষ, ডাঁটে বিষ, ফুলেও বিষ। হেমলক ফুল হয় সাদা সাদা, ফুলগুলো কুট্টি কুট্টি ছাতির মতো, ফুলের রস হয়, তবে সেই রসে বিষ তত ভালো নয়। সবচেয়ে ভালো বিষ হয় ফলের রসে। হেমলক ফল ছোট ছোট বাদামি রঙের, গ্রীষ্মের শেষে ফল ধরে। সক্রেটিস বললেন, পুরো গাছটি দেখতে কেমন? দ্বাররক্ষী বলল, গাছটি বেশি লম্বা হয় না, বেশি হলে মানুষের সমান উঁচু হতে পারে। আপনি তো বেশি লম্বা নন, হেমলক গাছ আপনার চেয়ে অল্প একটু লম্বা হতে পারে। সক্রেটিস হাসতে হাসতে বললেন, এটি একটি কথার মতো কথা বলেছ। হেমলক গাছ লম্বায় সক্রেটিসের চেয়ে বড়, সক্রেটিসের উচ্চতা হেমলকের চেয়ে কম। সক্রেটিসের ইঙ্গিতে দ্বাররক্ষী বুঝতে পারল না, সে মহা উৎসাহে হেমলকের বিবরণ দিচ্ছে। এই গাছ কোথায় হয়, কিভাবে চাষ করা হয়, সব কিছুর বিবরণ দিচ্ছে। তার বিবরণে মনে হচ্ছে আগামীকাল সকালে উঠেই সক্রেটিস হেমলক গাছ চাষ করবেন। সক্রেটিস মনোযোগ দিয়ে শুনছেন। হেমলকের সাথে তার নাম যুক্ত হয়ে যাচ্ছে। হেমলক গাছটি সম্পর্কে জানা দরকার। জেনথিপি বললেন, এই গাছে যে বিষ হয় তা বোঝার কোনো উপায় নেই? অন্যান্য সাধারণ গাছের মতোই? বাগানে দেখলে তো চিনতাম না যে এটি বিষ গাছ। দ্বাররক্ষী বলল, হ্যাঁ, একেবারে মানুষের মতোই। কতটা অমৃত মানুষ আর কতটা বিষ মানুষ সেটি বোঝা যায় না। সক্রেটিস তার ব্যাখ্যার খুব খুশি হলেন, কথাটা দার্শনিকের মতো। দ্বাররক্ষী চলে গেলেও সক্রেটিস অনেকক্ষণ ধরে হেমলক নিয়ে কথা বলছেন, এলোমেলো কথা। জেনথিপি তাকালেন সক্রেটিসের দিকে। সক্রেটিস হেমলকে মগ্ন হয়ে আছেন। এই গাছের রসে কাল তার মৃত্যু হবে। সক্রেটিস মজা করে বারবার বলছেন, হেমলক গাছ লম্বায় সক্রেটিসের চেয়ে বড়, এই গাছে সাদা ফুল হয়, সবচেয়ে ভালো বিষ হয় হেমলক ফল থেকে। জেনথিপির মনে হচ্ছে সক্রেটিস ঘুম দরকার। তিনি জোর করে সক্রেটিসের ঘুম পাড়াতে চাইছেন। তার মানে পড়েছে বিয়ের রাতে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তাদের প্রথম রাত জেগেছিলেন সক্রেটিস, আজ শেষ রাত। সক্রেটিস ঘুমাক, জেগে থাকবেন জেনথিপি। মানুষ যখন আলোকে ভয় পায় তার চেয়ে ট্র্যাজেডি আর কিছুই হতে পারে না। সক্রেটিস, আকাশের পূব কোণটা একটু লালচে হয়েছে মাত্র, এখনও ভোরের আলো ফোটেনি। জেল গেট মোটামুটি লোকারণ্য, বেশিরভাগই তরুণ। জেলখানার দরজায় অনেকেই ছুটে এসেছে কাক ডাকার আগেই। শনশন বাতাস বইছে, একটু ঠান্ডাও আছে। একটি কাক ডাকছে, চারিদিকে থমথমে একটি ভাব, সবার মুখ বিষণ্ণ। আজ সক্রেটিসের জীবনের শেষ দিন। এখনও জেলখানার দরজা খোলেনি, তরুণরা অপেক্ষা করছে। জেলের দরজা খুললেই সক্রেটিসের একবারে মুখ সামনে গিয়ে বসবে। শেষ দিন, কোনো কথা মিস করা যাবে না। দারোয়ান দরজা খুলতেই হুড়মুড় করে সবাই ঢুকে পড়ল। ঢুকে থতমত খেলো। ভেতরে যে জেনথিপি আছে তারা জানতো না, সক্রেটিসের স্ত্রীকে তারা চেনে না, শুধু নাম শুনেছে, কোনোদিন চোখে দেখেনি। কি করতে হবে বুঝতে পারছে না। সক্রেটিস আর জেনথিপি বিছানায় বসে আছেন। এখনও বিছানার পাশাপাশি দুটি বালিশ, দাম্পত্যের শেষ চিহ্ন। সক্রেটিসের মুখে হাসি, জেনথিপির মুখ শুকনো। ছোট ছেলেটি মেঝেতে ঘুমাচ্ছে। সে জানে না আজ তার বাবার জীবনের শেষ দিন। জেলখানায় ঢুকে তরুণদের মনে হচ্ছে তারা সক্রেটিসের অন্দরমহলে ঢুকে পড়েছে। সক্রেটিস হাসি মুখে বললেন, এসো বন্ধুরা, শেষ দিনের প্রথম সূর্যকে বরণ করি। সবাই সূর্য খোঁজ করতে শুরু করলো। এই ঘর থেকে সূর্য দেখা যায় না, কোনো জানালা নেই, তবু সবাই উকিঝুঁকি দিচ্ছে। সূর্যকে বরণ করতে হবে, সক্রেটিস নিজের মুখে বলেছেন। মরণের দিন তার কথা রাখতেই হবে। সবাই প্রাণপণে সূর্যকে দেখতে চেষ্টা করছে। কেউই দেখতে পাচ্ছে না, কিন্তু এমন ভাব করছে যেন সবাই দেখতে পাচ্ছে, যেন আকাশে আজকে কয়েকটা সূর্য উঠেছে। সক্রেটিস বললেন, জেলের ঘর থেকে তো সূর্য দেখা যাবে না, আমি মনে সূর্যকে বরণ করতে বলেছি। সকলে বুঝলো সক্রেটিস বদলায়নি। মরণের দিনও তিনি হাসি ঠাট্টা দিয়ে দিন শুরু করবেন। তিনি দুঃখকে প্রশ্রয় দেন না, জীবনের শেষ দিনেও না। তার ঠাট্টায় তরুণদের ভ্যাবাচ্যাকা ভাব কেটে গেল। কিন্তু জেনথিপি হাসি ঠাট্টায় যোগ দিতে পারছে না, মন খুব খারাপ। সকাল থেকে তিনি এই ঘরে কেমন একটি গন্ধ পাচ্ছে। এটি মনে হয় মৃত্যু গন্ধ। মরণের আগে এরকম গন্ধ পাওয়া যায়। তিনি ভেবেছিলেন সময় হলে সক্রেটিসকে জিজ্ঞেস করবেন তিনি কোনো গন্ধ পাচ্ছে কিনা। সেই সময় আর হলো না। আলো না ফুটতেই রাজ্যের ছেলেপেলে ঘরে ঢুকে গেছে।
তারা এখন জ্ঞানের কথা বলবে। এটি এখন দর্শনের স্কুল, শেষ দিনের স্কুল, তারা কামাই করবে না। সক্রেটিস তাদের নিয়ে মেতে উঠেছেন। হঠাৎ বুক ফেটে কান্না পেল জেনথিপি। মৃত্যুগন্ধটা তাকে উতলা করে তুলেছে। জেনথিপি কোনো কিছুই ধীরে সুস্থে করতে পারেন না। তিনি চিৎকার করে কান্না শুরু করলেন। জেনথিপির কান্নায় সবাইকে ছুতে শুরু করেছে। সবাই মনে হয় মৃত্যুগন্ধটা পাচ্ছে। সবার মুখে গম্ভীর হয়ে গেল। সক্রেটিস দেখলেন সর্বনাশ, কখন যেন জেনথিপির সাথে সবাই কান্না শুরু করে। কান্নার কোরাস হয়ে যাবে, সেটি হতে দেওয়া যাবে না। কিন্তু কি বলা যায়, সক্রেটিস অনেক যুক্তি জানেন, কিন্তু যে মেয়ের স্বামী একটু পরে মারা যাবে তার কান্না থামাতে বলার মতো কোনো যুক্তি সক্রেটিসের জানা নেই। জেনথিপির দিকে এগিয়ে গেল কৃতর ছেলে কৃতবুলাস। কৃত এখনও আসেননি। ছেলে কৃতবুলাস সকালের খাবার নিয়ে এসেছে। এই ছেলেটি জেনথিপিকে মায়ের মতো দেখে। জেনথিপিরও তার কাছে লজ্জা নেই। কৃতবুলাস জেনথিপিকে একটি রুমাল দিল। জেনথিপি ফুপিয়ে ফুপিয়ে বলছেন, ও সক্রেটিস, বন্ধুদের সাথে এই আপনার শেষ কথা, এই শেষ দেখা। আর কোনোদিন তর্ক করতে পারবেন না, আর কোনোদিন একসাথে আগোড়ায় বসবেন না, আড্ডা দেবেন না। অ্যাথেন্স যেমন আছে তেমনই থাকবে। ওই আগোড়া থাকবে, আড্ডা থাকবে, শুধু সক্রেটিস থাকবে না। তরুণরা হায় হায় করছে। এক্ষুনি কান্নার কোরাস শুরু হবে। সক্রেটিস তাড়াতাড়ি বললেন, তুমি এখন বাড়ি যাও, বিকেলে আবার এসো। এখানে অনেক মানুষ, আরও ছেলেরা আসবে। সবাই কান্নাকাটি করলে জেলখানার দারোয়ান বিপদে পড়বে। তুমি যাও। কৃতবুলাস জেনথিপিকে বলল, চলেন, আমি আর সফ্রোনিকাস আপনাকে বাসায় দিয়ে আসি। জেনথিপি বেরিয়ে গেলেন। তার মনে হচ্ছে মরণ গন্ধটা তার সাথে সাথেই যাচ্ছে। গন্ধটা নাকে যেতেই তিনি কেঁপে উঠছেন, কেঁপে কেঁপে কাঁদছেন। তার সাথে কোলের ছেলেটাও কাঁদছে। সক্রেটিস সবাইকে নিয়ে বসলেন। তাকে ঘিরে চারিদিকে অনেক তরুণ। তার ডান দিকে একটি নিচু টুলের উপর বসে আছে ফিদো। তাকে দাসত্ব থেকে মুক্তি করেছিলেন সক্রেটিস। খুবই সুন্দর চেহারা ছেলেটির, নাক চোখ সব টানা টানা। তার চুলের বড় বাহার, লম্বা রেশমি চুলের কাঁধের দুদিকে ঝুলে থাকে। ছেলেটিকে সক্রেটিস খুব পছন্দ করেন। এই ফিদোকে তিনি দাসত্ব থেকে মুক্তি করেছেন। তিনি ফিদোর লম্বা চুল টেনে সবসময় রসিকতা করেন। আজও হাত বাড়িয়ে এই ফিদোর সুন্দর পশমি চুল ধরলেন সক্রেটিস। বললেন, চুলের এই কাটিংয়ের নাম কি? ফিদো বলল, এই কাটিংয়ের নাম স্পার্টান জিউস। আরে বাবা, তুমি অ্যাথেন্সের শত্রু স্পার্টানদের কাটিং করেছো, তবু ওরা তোমার নামে মামলা দিল না? মামলা দিল আমার নামে। দেখো, আমার চুল একেবারে সোজা, পুরোপুরি অ্যাথেন্স কাটিং। এক গাছ চুলও স্পার্টা কাটিং নেই, তাও আমার নামেই মামলা দিল। তোমাকে কিছুই বললো না? তোমার চেহারা ভালো তো? ফিদো বলল, ঘটনা হলো, আমার চুল শুধু স্পার্টান কাটিং নয়, স্পার্টান জিউস কাটিং। চুলের আগায় দেবতা জিউস আছেন। জিউসের নামে মামলা করতে কেউ সাহস পাবে না। সবাই হেসে উঠল। সক্রেটিস বললেন, জিউস বুড়ো হয়ে গেছে। বুড়ো জিউসের কাটিংয়ের এখন আর চল নেই। তোমার বাবরি চুল কেটে ফেলো। আমি সত্যি চুল কেটে ফেলবো। সক্রেটিস মারা যাবে, আমি তো কিচ্ছু করতে পারবো না, তাই শোকের চিহ্ন বোঝাতে চুল কেটে ফেলবো। সক্রেটিস বললেন, না না ফিদো, আমি ঠাট্টা করেছিলাম, পাগলামি করো না। চুল টুল কেটে কোনো লাভ নেই। সক্রেটিসের প্রতি শোক জানাতে চাইলে তোমার মতো করে চলতে হবে, সত্য ও ন্যায় পথে থাকতে হবে। আচ্ছা, আমাদের আরেক চুলওয়ালা প্লেটো কেমন আছে? তারও তো স্পার্টান কাটিং। ফিদো বলল, প্লেটো খুবই অসুস্থ, একেবারে শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারছে না। সে খুব কাঁদছিল। আহা, এত বড় ছেলে কাঁদছে। অসুখ খুব শক্ত মনে হয়, খুব ব্যথা বেদনা আছে। না না, প্লেটো নিজের ব্যথায় কাঁদেনি, আপনার শেষ দিন আসতে পারছে না সেজন্য কাঁদছিল। আহা বেচারা, আমি তাকে ভালো করে বলে এসেছি কিভাবে সক্রেটিস মারা যাবে, সেটা আমি তাকে বলবো, একেবারে অক্ষরে অক্ষরে বলবো। ও, তুমি তাহলে ধারাভাষ্যকার, সক্রেটিসের মৃত্যু দৃশ্যের ধারাভাষ্যকার? কী সৌভাগ্য আমার, কিভাবে মারা যাচ্ছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। ফিদো, তুমি তো ছবি আঁকতে পারো, এর চেয়ে কয়েকটা ছবি এঁকে দেখিয়ে দিও প্লেটোকে। ধরো, একটি ছবি আঁকলে আমি হেমলোক মুখে দিয়েছি আর জীবটা পুরা এক হাত বের হয়ে গেছে, পারবে না আঁকতে? ফিদো বলল, এরকম রসিকতা করলে আমি কিন্তু কেঁদে ফেলবো। না না, তুমি আর কেঁদো না বাবু, ওই দেখো একজন কেঁদে পুরা জেলখানা ভাসিয়ে দিচ্ছে। ফিদো দেখলো এক কোণা একটি ছেলে কাঁদছে। ফিদো ছেলেটিকে চেনে, তার নাম অ্যাপোলোডোরাস। সক্রেটিস বললেন, ওকে থামতে বলো, ওর চোখের পানিতে তো বন্যা হয়ে যাবে। অ্যাথেন্স এখন গরিব হয়ে গেছে, বন্যার পানি নিষ্কাশনের টাকা নেই, শেষে নিজের চোখের জলের বন্যায় নিজেই ভেসে যাবে। সক্রেটিসের রসিকতা অ্যাপোলোডোরাসের আর জোরে কাঁদতে লাগলো। মনে হচ্ছে চোখের পানিতে বন্যা করেই ছাড়বে। সক্রেটিসের মামলার যেদিন রায় হলো সেদিন আদালতেও অ্যাপোলোডোরাস কেঁদে ভাসিয়েছিল। ফিদোর সাথে ঘরে ঢুকলো সিমিয়াস আরও সিবিচ। তাদের বাড়ি থিবস নগরে। তারা সক্রেটিসের বিরাট ভক্ত, শুধু সক্রেটিসকে দেখার জন্য এত দূর থেকে এসেছে। সক্রেটিস বললেন, এসো, তোমরা দেখো, দুজন ধনী লোক এসেছে। এরা টাকার জোরে অ্যাথেন্সের আসামিদের ছাড়িয়ে নিতে চায়। সিবোস বলল, আসামি যদি সক্রেটিস হয় তাহলে শুধু টাকা নয়, জীবন দিতে হলেও রাজি।
তাও ছাড়িয়ে নিতে চাই। কৃত বললেন, ধন আর জ্ঞান একসাথে আছে এমন লোক পৃথিবীতে খুব কম। এই দুজন একসাথে ধনী আর জ্ঞানী, এটা থিবোস নগরের অহংকার। সক্রেটিস বললেন, থিবোস নাম উঠলেই রাজা ইদিপাস নাটকটার কথা মনে পড়ে। সফোক্লিস লিখেছিলেন, বড় সুন্দর করে লিখেছিলেন, তার চেয়েও সুন্দর অভিনয় করেছিলেন। সেই নাটক দেখে সবাই কেঁদেছে। সিমিয়াস বলল, হ্যাঁ, আমাদের এখানেও রাজা ইদিপাস অভিনীত হয়েছে, সেখানেও অনেক জনপ্রিয় হয়েছে। ওখানে এখনও সফোক্লিসের অনেক সম্মান। বেশ কয়েক বছর হয়ে গেল সফোক্লিস মারা গেছেন, তাও লোকে মুখে মুখে তার নাম বলে। সিবিচ বলল, কত বছর হলো সফোক্লিস মারা গেছেন? কৃত বলল, এই গ্রীষ্মে 7 বছরে পড়ল। কৃত বলল, সবাই মারা যাচ্ছে, সব মহান মানুষ চলে যাচ্ছে, আজ চলে যাবেন পৃথিবীর সবচেয়ে মহান মানুষ। আবার পরিবেশ দুঃখ দুঃখ হয়ে গেল। সক্রেটিস বললেন, এত চিন্তা করছো কেন? আমি তো আবার ফিরে আসবো। ফিরে আসবো মানে? মানে আমার আত্মা ফিরে আসবে, মরার পর আসবে। সিবিচ বলল, এরকম কথা আপনার মুখে আগে শুনিনি। সক্রেটিস বললেন, এসো তাহলে মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে আলাপ করি। শুরু হলো আলাপ। অনেকক্ষণ ধরে চলল যুক্তি পাল্টা যুক্তি। সক্রেটিস বললেন, তিনি ফিরে আসবেন। দেহ আর আত্মা দুটো ভিন্ন জিনিস। মৃত্যুর সাথে সাথে দেহ নষ্ট হয়ে যায়, আত্মা নষ্ট হয় না। আত্মা অমর। আত্মা অন্য দেহ হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। দেহ মরণশীল, আত্মা মরণশীল নয়। মানুষ যখন মারা যায় তখন তার মরণশীল অংশ মারা যায়, মানে দেহ শেষ হয়, কিন্তু অমরণশীল অংশ মানে আত্মার কিছু হয় না। আত্মা আবার ফিরে আসে, অন্য রূপে আসে। সেজন্য আমি আবার ফিরে আসব। আলাপ চলছে, মাঝখানে একটু লাঞ্চ বিরতি, বিরতির পর আবার চলছে। সিমিয়াস আর সিবিস আজ সক্রেটিসের সাথে কথা বলছে, অন্যদের সুযোগই দিচ্ছে না। বিষয় একটি, মৃত্যুর পর ঘটনা ঘটে। আত্মা কি ফিরে আসে? সক্রেটিস এ ব্যাপারে আজ একেবারে নিঃসন্দেহ। আত্মা ফিরে আসে, নতুন করে নতুন দেহে এই পৃথিবীতে ফিরে আসে। অন্য সময় আলোচনায় সক্রেটিস শেষ কথা বলেন না, তিনি শুধু প্রশ্ন করেন, প্রশ্ন থেকেই সমাধান বের হয়। আজ তিনি নিজেই শেষ কথা বলে দিচ্ছেন। চলছে প্রশ্নের পর প্রশ্ন। হঠাৎ সিবিচ বলল, আপনি তো সারা জীবন প্রশ্ন করলেন, এত প্রশ্ন করে লাভ কি হলো? সক্রেটিস মিষ্টি সরে বললেন, এই প্রশ্নের পর প্রশ্নকে ওরা বলে সক্রেটিস মেথড। এই মেথডের প্রশ্নের মধ্যে দিয়ে সত্য বের হয়ে আসে, তাতে আমাদের সবার লাভ। তবে আমার অন্য একটি লাভ আছে, প্রশ্ন করে করে যখন সত্যটা বুঝতে পারি তখন আমি শুদ্ধ হই, আমার ভেতরের অশুভ বস্তু বের হয়ে যায়, আমি নতুন করে জেগে উঠি, পরিশুদ্ধ হই। কে বলবে এই মানুষটা একটু পরে বিষ পান করবে, বিষের যন্ত্রণা ছটফট করতে করতে নীল হয়ে যাবে? তার কোনো রকম চিন্তা হচ্ছে বলে মনে হয় না। কাল রাতে তিনি ভয় পেয়েছিলেন। জেনথিপিকে ফিসফিস করে জিজ্ঞেস করেছিলেন, বিষে কি সারা শরীর নীল হয়ে যায়? জেনথিপি বলেছিল, এই বিষের নীল বেশি হয় না, তবে ভয়ে নাকি অনেকেই খেতে পারে না, খাওয়ার সময় বমি করে দেয়। হেমলক নাকি খুবই বিষাদ। বিষের স্বাদ কেমন? এর উত্তর কি কেউ জানে? বিষ খেয়ে বেঁচে আছে এমন কেউ ছাড়া এর উত্তর দিতে পারবে না। এটি নিয়ে আর ভেবে লাভ নেই। কাল রাতে ভয় করেছিল, আজ আর কোনো ভয় করছে না। ভয় না করার কারণ সক্রেটিস জানেন, তরুণরা সামনে থাকলে তিনি অন্যরকম। তরুণদের সামনে সক্রেটিসই আসল সক্রেটিস, তখন তার রক্ত টকবক করে ওঠে, ফু দিয়ে সবকিছু উড়িয়ে দিতে পারবেন। বেলা পড়ে এসেছে, সময় হয়ে এলো। হঠাৎ উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে সক্রেটিস বললেন, ট্র্যাজেডি নাটকের শেষ দৃশ্যে নায়করা বলে, ভাইয়েরা, নিয়তির ডাক এসে গেছে, আমি কি সে রকম কিছু বলবো? সবাই চুপ। সক্রেটিস বললেন, আমি গোসল করব, দেহ মন পবিত্র হবে, পবিত্র শরীরে বিষ খাবো। মৃত্যুর পর আর গোসল করানো লাগবে না। মহিলাদেরকে একটি মৃত্যুদেহ গোসল করানো কষ্ট দিতে চাই না। কৃত বললেন, আমাদের জন্য আর কোনো আদেশ আছে? সক্রেটিস বললেন, নতুন কিছু নয়, যা সবসময় বলি, নিজেকে জানো। নিজেকে জানতে পারলেই সুন্দর জীবন হবে। কৃত বললেন, কথা দিলাম, আমরা সবাই চেষ্টা করব। এখন বলো, তোমার দেহ কিভাবে সৎকার হবে? তোমাদের যা খুশি, কবর দিতে পারো, দাহ করতে পারো। তখন তো আমি আর সক্রেটিস থাকবো না, হয়ে যাব লাশ। তুমি আগুনে জ্বালো আর কবরে শোয়াও। লাশ লাফ দিয়ে বলবে না যে, ওই কৃত, তুমি সক্রেটিসকে এটি কী করছো কেন, এরকম করছো কেন? তাই যা ভালো মনে করো, নিশ্চিন্তে করো। জেনথিপিকে নিয়ে আসার জন্য কৃতকে বললেন সক্রেটিস। তারপর গোসলখানায় ঢুকে গেলেন। কিছুক্ষণের মধ্যে জেনথিপি চলে এলেন, সাথে তাদের 3 ছেলে আর পাড়ার মেয়েরা। সক্রেটিস ছেলেদের জড়িয়ে ধরলেন, তাদের মাথায় হাত রাখলেন। জেনথিপিকে কি বলবেন বুঝতে পারছেন না সক্রেটিস। সময় বেশি নেই, ঠিক সূর্যাস্তের পরই বিষ খেতে হবে। কিছুক্ষণ নীরবে কেটে গেল, কিছু না বলেই অনেক কিছু বললেন দুজনে। জেনথিপি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? সক্রেটিস বলল, গন্ধ? জেলের কুঠুরি অপরিষ্কার, গন্ধ তো হবেই। না না, অন্যরকম গন্ধ, একটি মরণ মরণ গন্ধ। মরণ মরণ গন্ধ? তুমি ভুলভাল দেখছো।
ভুল গন্ধ পাচ্ছ, বেশি চিন্তা করো না। শোনো, হেমলকের গন্ধ হলো ইঁদুরের মতো গন্ধ, মরণ গন্ধ বলতে কোনো জিনিস নেই। এই কথাটা বলার কিছুক্ষণ পরে সক্রেটিস কেমন একটা গন্ধ পেতে শুরু করলেন। রাগ হলো জেনথিপির উপর। কী সব গন্ধের কথা বলে তাকে দুর্বল করে দিচ্ছে। এসব মন থেকে দূরে রাখতে তিনি ছেলেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করলেন। কৃতকে ডেকে ছেলেদের নিয়ে তার পরিকল্পনার কথা আরম্ভ করলেন। জেনথিপি কাঁদছেন, কখনো আস্তে কখনো জোরে। সক্রেটিস ভাবছেন তিনি মারা যাওয়ার পরে জেনথিপি যে চিৎকার করে কাঁদবে তাতে মানুষের কাছে সম্মান যাবে, তার চেয়ে জেনথিপি মেয়েদের নিয়ে বাড়ি ফিরে যাক। কথাটা ভয়ে ভয়ে বলতে জেনথিপি রাজি হয়ে গেল। তিনি নিঃশব্দে বের হয়ে গেলেন। তার চোখে কোনো পানি নেই, নেই কোনো অভিমান। আর কিছুক্ষণ পরে তার স্বামী চিরতরে চলে যাবেন। স্বামীর মৃত্যুর সময় তিনি সামনে থাকবেন না। তার 33 বছরের সংসার জীবন শেষ হয়ে যাচ্ছে। 3টি নাবালক সন্তান নিয়ে কিভাবে চলবে তাও জানেন না। তবুও জেনথিপি নীরবে বের হয়ে যাচ্ছেন। কারাগারের ছোট্ট কুটিরে রয়ে যাচ্ছে তার সংসারের শেষ চিহ্ন। সেই চিহ্ন পেছনে ফেলে চলে যাচ্ছেন জেনথিপি। জেলখানার বাইরে এখন অনেক লোক, সবাই সক্রেটিসের মৃত্যুর খবর নিতে এসেছে। তাদের সামনে দিয়ে নীরবে হেঁটে যাচ্ছেন জেনথিপি। সক্রেটিসের মৃত্যুর সময় জেনথিপি না থাকলেও চলবে। সক্রেটিস সারা জীবন মানুষের জন্য ভেবেছেন, মানুষের জীবন সুন্দর করতে চেয়েছেন। তাই তার জীবনের শেষ মুহূর্তে সাক্ষী থাকুক হাজারো মানুষ, সেখানে জেনথিপির কোনো প্রয়োজন নেই। জেনথিপি একবার পেছন ফিরে তাকালেন, যদি একবার সক্রেটিসকে দেখা যায়। না, এখান থেকে জেলখানার ছোট্ট কুটিরের ভেতরে সক্রেটিসকে দেখা যায় না। এবার বুক ফেটে কান্না এলো জেনথিপির। এই জীবনে স্বামীকে আর জীবিত দেখতে পারবেন না। স্বামীর সাথে তার হিসাব নিকাশ শেষ হয়ে গেছে। তিনি চারিদিক তাকালেন। জেলখানার বাইরে শত শত মানুষ, তাদের সবার মুখে একটি শব্দ, সক্রেটিস। অনেকেই কান্না শুরু করে দিয়েছে। তাদের অশ্রুভরা মুখের দিক তাকিয়ে জেনথিপির মনে হলো যে মানুষটির জন্য এত লোক কাঁদছে, তিনি নিশ্চয়ই এই মানুষদের কিছু না কিছু দিয়েছেন। তাহলে সক্রেটিসের সুন্দর জীবনের সাধনা সার্থক হয়েছে। তার জন্য সবাই কাঁদছে। এখানে সবাইকে দেখিয়ে জেনথিপির কান্নার দরকার নেই। জেনথিপি ভেতরে ভেতরে কাঁদছেন। সেই কান্না তার একান্ত নিজের, সেই কান্না কেউ দেখবে না। জেনথিপি আকাশের দিকে তাকালেন। দিন প্রায় শেষ। হেমলক পানের সময় হয়ে এসেছে। সূর্য অস্ত যাচ্ছে। জেলখানায় 20 জল্লাদ হেমলক নিয়ে হাজির। তার হাত কাঁপছে। তার থেকে হেমলকে পেয়ালাটা নিলেন সক্রেটিস। তার হাত একটুও কাঁপছে না, এক্ষুনি গিলে ফেলতে হবে। সারা ঘর স্তব্ধ, একেবারে নীরব। মনে হচ্ছে জেলের ছোট্ট কুঠির বাতাস বন্ধ হয়ে গেছে। কেউ নিঃশ্বাসও নিচ্ছে না। মনে হচ্ছে অ্যাথেন্সের দেবতারাও চুপ হয়ে গেছেন। দেবতাদের নাম করে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ধর্মের নামে প্রাণ নেওয়া হচ্ছে। এমন এক মানুষের, যিনি সারা জীবন মানুষকে সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়েছেন, ন্যায়পথে থাকার পরামর্শ দিয়েছেন। সক্রেটিস হেমলক ভরা পেয়ালার দিকে তাকালেন। তরল হেমলকের উপর তার মুখের ছবি ভেসে উঠছে। সেই মুখে তাকাতেই মনে হলো হেমলকের উপর ভেসে উঠছে তার সারা জীবন। তিনি দেখছেন একলা পাহাড়ের ঢালে বসে মানুষের জন্য চিন্তা করছেন সক্রেটিস। অ্যাথেন্সের পথে পথে খালি পায়ে তরুণদের বোঝাচ্ছেন, সুন্দর জীবনের উপায় বলছেন। হেমলক পাত্রে একের পর এক দৃশ্য ভেসে উঠছে। মামলার ছবি, কৃত, জেনথিপি, তার সন্তানদের মুখ সব ভেসে উঠছে। বিষ আয়না হয়ে উঠেছে। বিষ যেন কথা বলছে, না না, এই দৃশ্য কিছুতেই দেখা যাবে না, কিছুতেই দুর্বল হওয়া যাবে না। সত্য ওই ন্যায়ের জন্য সারা জীবন কাজ করেছি, হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নেব। তিনি হেমলক বিষ থেকে চোখ সরিয়ে নিলেন। তারপর পাত্রটি মুখের কাছে নিতেই একটি তীব্র গন্ধ পেলেন। বিষের গন্ধ, নাকি এটি মৃত্যুর গন্ধ? তিনি আর কিছু ভাববেন না। বিষের বাটি ঠোঁটে ছোঁয়ালেন, তারপর দম বন্ধ করে এক চুমুকে শেষ করে দিলেন। তার মুখ একটু বাঁকালো না, কোনো শব্দ করলেন না। বিষের বাটি খালি করে দিলেন। সবাই হায় হায় করে উঠল, সবাই কেঁদেও ফেলল। অ্যাপোলোদারোস চিৎকার করে কাঁদছে, তার সাথে সবাই যোগ দিয়েছে। কৃতও শব্দ করে কাঁদছেন। ফিদো চোখ ঢেকে ফোপাচ্ছে। এতক্ষণে কান্নার কোরাস শুরু হয়েছে। এই কান্না কিংবাই তার জন্য কাঁদছে। প্রিয়জনের কান্না দেখতে দেখতে মরতে পারা অবশ্যই ভাগ্যের ব্যাপার, কিন্তু কান্না তাকে দুর্বল করে দিচ্ছে। হয়তো তিনিও কেঁদে ফেলবেন, সেটি হতে দেওয়া যাবে না। তিনি ধমক দিয়ে বললেন, কি করছো তোমরা? এমন কিছু করবে বলেই আমি জেনথিপিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, তোমরাও অমন শুরু করলে? শান্ত হও, শক্ত হও। কান্নার রোল একটু কমলো। সক্রেটিস 20 জল্লাদকে বললেন, এবার আমায় কি করতে হবে? জল্লাদ বলল, জোরে জোরে হাঁটতে হবে। যখন পা ভারী হয়ে আসবে তখন বিছানায় শুয়ে পড়তে হবে। জল্লাদের কথা মতো সক্রেটিস হাঁটতে শুরু করলেন। এক পেট বিষ নিয়ে কারাগারের ছোট্ট ঘরে হাঁটছেন সক্রেটিস। প্রতি পদক্ষেপের সাথে পেটের বিষ ছড়িয়ে পড়ছে সারা শরীরে। রক্তের শিরা উপশিরা দিয়ে বিষ যাচ্ছে। বিষের যাওয়ার তিনি টের পাচ্ছেন। তার বুক জ্বলছে, হাত পা পুড়ে যাচ্ছে, কিন্তু কাউকে কিচ্ছু বলছেন না। শান্তভাবে হাঁটছেন। অনেক কষ্টে মুখ চেপে রেখেছেন। এই বুঝি আর্তনাদ করে উঠবেন। মনে হচ্ছে আর চলতে পারছেন না, পা দুটো ভারী হয়ে আসছে, শরীর অবশ অবশ লাগছে। সক্রেটিস বিছানায় শুয়ে পড়লেন। জল্লাদ তার পায়ের পাতায় চাপ দিয়ে জিজ্ঞেস করলেন, টের পাচ্ছেন? সক্রেটিস বললেন, না। জল্লাদ চাপ দিতে দিতে পায়ের উপর
দিকে উঠতে লাগলো। সক্রেটিস টের পাচ্ছেন না, তার পা অবাস হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে আসছে। জল্লাদ বলল, 20 হৃৎপিণ্ডে পৌঁছে গেছে, আর দেরি নেই, সময় হয়ে এলো। সক্রেটিসের বুক এখন তীব্রভাবে জ্বলছে, মনে হচ্ছে বুকের ভেতর কে যেন আগুন জ্বেলে দিয়েছে। তিনি শ্বাস নিতে পারছেন না, জোরে জোরে বাতাস টানছেন। এখন শুধু বুক উঠানামা করছে, কোমর পর্যন্ত অবশ হয়ে গেছে। তিনি দাঁত চেপে আছেন। হঠাৎ মনে হচ্ছে আর পারছেন না, আর্তনাদ বেরিয়ে আসছে। তিনি দাঁতে দাঁত চেপে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেললেন। সবাই সজোরে কেঁদে উঠল। এই বুঝি শেষ। সকলের দৃষ্টে তাকিয়ে আছে। হঠাৎ কাপড় সরিয়ে মুখ বের করলেন সক্রেটিস। স্পষ্ট স্বরে বললেন, কৃত, সুস্থতার দেবতা এসক্লিপিয়াস আমাদের কাছে একটি মুরগি পাবে, তাকে দিয়ে দিও, ভুলো না কিন্তু। অ্যাথেন্সে ধর্মভীরু মানুষেরা মৃত্যুর পরে আত্মার মুক্তির জন্য সুস্থতার দেবতাকে মুরগি উপহার দেয়। দেবতা খুশি হয়ে আত্মাকে মুক্ত করে দেয়। কৃত বললেন, সক্রেটিস দেবতাকে মুরগি উপহার দিতে বলছেন? অ্যাথেন্সের মানুষ বিচার করে প্রমাণ করেছে যে সক্রেটিস দেবতা মানেন না, তিনি নাস্তিক। অথচ মৃত্যুর পূর্বে সক্রেটিস পুরোপুরি ধর্মিকের মতো বলছেন, আমি মরলে মনে করে দেবতাকে একটি মুরগি দিও। এর মানে কি? সক্রেটিস কি বোঝাতে চাইছেন, যে তিনি দেবতাদের অপমান করেননি? তিনি নাস্তিক নন? নাকি তিনি সারা জীবন যেমন সব কিছু নিয়ে ব্যঙ্গ করেছেন, তেমনি এটিও তার ব্যঙ্গ? মরার আগেও কি তিনি অ্যাথেন্সের বিচার আর ধর্মের নামে অধর্মকে ব্যঙ্গ করে গেলেন? এর উত্তর কৃত জানেন না, সক্রেটিস ছাড়া আর কেউ জানেন না। অন্য সময় হলে কৃত অবশ্যই সক্রেটিসকে জিজ্ঞেস করতেন, কিন্তু যে মানুষটি হেমলক পান করে বিষের জ্বালায় মুখ ঢেকে ছটফট করছেন, তাকে এসব প্রশ্ন করা যায় না। কিন্তু বললেন, অবশ্যই দেবতাকে মুরগি দেওয়া হবে, ভুল হবে না। আর কিছু বলবে সক্রেটিস? সক্রেটিসের কোনো সাড়া নেই। মুখটা কাপড়ে ঢাকা, সময়ের জল ঘড়ি বেরিয়ে ফোটায় ফোটায় চুইয়ে পড়ছে সময়। সবাই তাকিয়ে আছে পলকহীন। হঠাৎ তীব্রভাবে নড়ে উঠল সক্রেটিসের বিছানা। হাত পা উপরের দিকে উঠে আসছে, মনে হচ্ছে এই বুঝি তিনি বিছানা থেকে পড়ে যাবেন। মুখ তখনও ঢাকা। তারপর হঠাৎই সব নীরব, সব স্তব্ধ। জল্লাদ কাঁপা কাঁপা হাতে সক্রেটিসের মুখ থেকে কাপড় সরালেন। সক্রেটিসের চক্ষু পাথরের মতো স্থির, মুখ হা করে আছেন। কৃত সক্রেটিসের চোখ আর মুখ বন্ধ করে দিলেন। বিদায় নিলেন পৃথিবীর মহত্তম মানুষ, বিদায় নিলেন পৃথিবীর প্রথম শহীদ, যিনি পৃথিবীতে সত্য, ন্যায় আর বাক স্বাধীনতাকে প্রথম স্পর্শ করেছিলেন। সারা ঘরে কান্নার রোল। সক্রেটিসের সব বন্ধু একসাথে মাটিতে লুটিয়ে পড়েছে। আকাশ স্তব্ধ হয়ে গেছে। জেলখানার ভেতরে প্রতিটি মানুষ কাঁদছে। জল্লাদ বিলাপ করছে। জেলার সাহেব মাথা নিচু করে আছেন, তার চোখ দিয়ে নিঃশব্দে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। জেলখানার বাইরে শত শত মানুষ, সবার চোখে পানি। অ্যাথেন্সের গণতন্ত্রের অশ্রু ঝরছে। সংসদের প্রতিটি পাথর কাঁপছে। বিচারক কক্ষ, জলঘড়ি সব নিশ্চুপ হয়ে আছে। যেসব বিচারক সক্রেটিসের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, আজ তারাই সবচেয়ে বেশি কাঁদছেন। কিন্তু তাকিয়ে আছেন সক্রেটিসের মুখখানার দিকে। এই মুখ সারা জীবন সত্য আর সুন্দরের কথা বলে গেছেন, ভালোবাসার কথা বলে গেছেন, কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ কথা বলেননি। মরার পর সক্রেটিসের দেহ মাটি দেওয়া হবে নাকি পোড়ানো হবে, সেই সিদ্ধান্ত সক্রেটিস কৃতকে বলেননি। এটি কৃতর উপর দিয়ে গেছেন। কিন্তু এই বিশাল সিদ্ধান্ত কৃত কিভাবে নেবেন? এই সিদ্ধান্ত নেওয়ার মানুষ একজনই আছেন, তিনি হলেন জেনথিপি। কিন্তু কোথায় জেনথিপি? মৃত্যুর আগে সক্রেটিস তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সবাই ভেবেছিল জেনথিপি চিৎকার করে কাঁদবেন, কিন্তু জেনথিপি কাঁদেননি। বাড়ি ফিরে তিনি শুভ্র কাপড় পরে কিছুক্ষণ বসেছিলেন উঠানের জলপাই গাছের নিচে। এখন চলছেন কেরামিকাসের পথে। কেরামিকাসে অ্যাথেন্সের সমাধি, সেখানেই নিয়ে যাওয়া হবে সক্রেটিসের দেহ। পুরানো নাকি কবর, সেই সিদ্ধান্ত শুধু জেনথিপির। সক্রেটিসের জীবনের কোনো সিদ্ধান্ত জেনথিপি নেননি। এই শেষ সিদ্ধান্তটি তিনিই নেবেন। সক্রেটিসের দেহ চলছে সমাধির পথে। আধারের ঘোমটা মাথায় দিয়ে জেনথিপিও হাঁটছেন সমাধির দিকে। তিনি কাঁদছেন না, শুধু তার পায়ে পায়ে কাঁদছে কতগুলো শুকনো জলপাইয়ের পাতা। সন্ধ্যার আধার ছাপিয়ে একটি পাখি নিদারুণ করুণ সুরে ডাকছে। পাখির কণ্ঠে দুনিয়ার সমস্ত বিরহ ঝরে ঝরে পড়ছে। এজিয়ান সাগরের উষ্ণ বাতাস ভেসে উঠেছে। মহাকালের গহ্বর থেকে ভেসে আসছে অচেনা একটি মরণ মরণ গন্ধ। একটি অনশ্বর মৃত্যুর জ্যোতি নিয়ে অদ্ভুত আধার নামছে পৃথিবীতে। সেই আধারের গা বেয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে মৃত্যু। মহাবিশ্বের মহত্তম কান্নায় ভেসে যাচ্ছে পৃথিবীর সমস্ত আলো। মরণ সাগরের উপর দিয়ে অনাগত কালের পথ সন্ধানী মানুষের জন্য নিমন্ত্রণ নিয়ে আসছে একটি পাখি। পাখিটির ঠোঁটে এক পেয়ালা হেমলক।